ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা সম্পূর্ণ কেস স্টাডির উপর ভিডিও। আমাকে অনেকেই বহুদিন ধরে বলছেন কেস স্টাডির উপর ভিডিও দিন, তো আজকের ভিডিওটা কেস স্টাডির উপর ভিডিও। যারাই প্রথমবার থাম্বনেল দেখেছেন তারাই একটু অবাক হচ্ছেন যে কেস স্টাডির উপর ভিডিও এইটা ফার্স্ট টাইম কেন। যে কোনো ম্যানেজমেন্ট প্রফেশনালসের কেস স্টাডি ভিডিও একটা ড্রিমের মতো। তো আজকের ভিডিওটা হনুমানজির উপর লাইফ চেঞ্জিং লেসনের উপর দুটো তিনটে কথা ভীষণভাবে বলা দরকার। ফার্স্ট ভিডিও হনুমানজির উপর, অনেকেই হয়তো ভাববেন কোনো পলিটিক্যাল ম্যাটারের জন্য, একদমই নয়। তার কারণ হচ্ছে সম্পূর্ণ হনুমানজি একজন স্লেভ থেকে কি করে একজন লর্ড হনুমানজি হলেন বা দেবতা হলেন, সেই ঘটনাটা চারটে পয়েন্টে দুর্ধর্ষভাবে বলবো। খুব ভালো করে আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কেননা আজকের ভিডিওটাতে সম্পূর্ণ লাইফ চেঞ্জিং ভিডিও আছে। খুব ভালো করে দেখবেন কি ব্যাপার, কি বলতে চাইছি, কি তার থেকে শেখার, আজকে কেন তিনি এত নাম করা, কেন তিনি সংকটমোচন, সমস্ত ব্যাপারটা A to Z ক্লিয়ার হয়ে যাবে। আগেও বলছি, পরেও বলবো একই কথা, কোনো রকম কোনো পলিটিক্যাল ভিউ নেই, শুধুমাত্র একদম কেস স্টাডির উপর লাইফ চেঞ্জিং ভিডিও। তো এই কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা। আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আপনাদের চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার যারাই প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। ইউটিউবের নতুন নিয়ম অনুযায়ী যদি বেল আইকন ক্লিক না করেন তাহলে কিন্তু নতুন ভিডিও তাড়াতাড়ি পাবেন না। আর একটা গুরুত্বপূর্ণ কথা, ভিডিও লাইক থাকলে যদি মনে করেন ভালো লেগেছে অবশ্যই লাইক দেবেন এবং তার সাথে সাথে সাবস্ক্রাইব করে নেবেন। যারাই প্রাইভেট টিউশনের কমার্স ওরিয়েন্টেড স্পোকেন ইংলিশ বা প্রাইভেট জবের কথা ভাবছেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের সাথে যোগাযোগ করুন। আর কথা না বাড়িয়ে চলে আসবো দ্য লাইফ চেঞ্জিং ভিডিও ফ্রম হনুমানজি। তো ফার্স্ট যে জিনিসটা বলি, আমরা বিভিন্নভাবে রামায়ণ পড়ে থাকি, আমাদের পলিটিক্যাল বন্ধু হিসেবেও রামায়ণ খুব ফেমাস, কিন্তু তার বাদেও পলিটিক্যাল ব্যাপার ছাড়াও রামায়ণের প্রধান জিনিস হচ্ছে রামায়ণে তুলসীদাসজির রামায়ণ যে লেখা রয়েছে তাতে প্রচুর ক্যারেক্টার রয়েছে। দেখবেন দশরথ থেকে শুরু করে, কৌশল্যা থেকে শুরু করে, কৈকেয়ী থেকে শুরু করে, সুমিত্রা, রামচন্দ্র, মা সীতা, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন এবং ওদিকে রাবণ, তারপর ইন্দ্রজিৎ, বিভিন্ন ক্যারেক্টার, হনুমানজি, সুগ্রীব, বালি, অঙ্গদ, প্রচুর ক্যারেক্টার রয়েছে। এখানে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, দেখবেন দুজনের মাত্র মন্দির রয়েছে। এক হচ্ছে শ্রী শ্রী রামচন্দ্রের মন্দির রয়েছে এবং মন্দির রয়েছে হনুমানজি, আর কারোর কিন্তু মন্দির নেই। আপনারা হয়তো ভাবছেন যে মা সীতার মন্দির রয়েছে, মা সীতার কিন্তু সিঙ্গেল কোনো মন্দির নেই, রয়েছেন হচ্ছে রামচন্দ্রের সাথে তার মন্দির রয়েছে, আর হনুমানজির সম্পূর্ণ আলাদা মন্দির রয়েছে। এবং বলতে কোনো অসুবিধা নেই, টোটাল ভারতে যদি আপনি রাম মন্দির বা হনুমানজির মন্দির ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন ভগবান রামচন্দ্রের থেকে বেশি মন্দির কিন্তু হনুমানজির রয়েছে। তো একটা বিশাল জার্নি হনুমানজি সম্পূর্ণ টাইমে, মানে রামচন্দ্রের পুরো যদি আপনি রামায়ণ গো থ্রু করেন সব জায়গায় তিনি নিজেকে রামের দাস বলেছেন। তো সেই দাস থেকে তার ভগবান হয়ে যাওয়ার যে ঘটনা, চারটে লেসন খুব ভালো করে বলবো, আজকে শুনবেন। তো ফার্স্ট লেসন যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে হনুমানজি যেটা ছিল সেটা হচ্ছে অলওয়েজ বি ইলাস্টিক। অলওয়েজ বি ইলাস্টিক জিনিসটা কি? প্রথম কথাই হচ্ছে কি, আপনারা রাবণকে অবশ্যই দেখেছেন। রাবণের যেটা সমস্যা হয়েছিল বা রাবণ যে কারণে হেরে গেল সেটা হচ্ছে রাবণ রিজিড থাকার কারণে। রিজিড যদি আজকে রাবণ না থাকতো, যদি রামচন্দ্রের সাথে পরামর্শ করে লক্ষণকে গ্রিপে নিয়ে সীতাজিকে ছেড়ে দিত, তাহলে কিন্তু এই এত বড় যুদ্ধও হতো না, রাবণের লঙ্কা ধ্বংসও হতো না, রাবণের পুরো ফ্যামিলি সমেত রাবণ মারাও যেত না। তো সেই ব্যাপারটাতে রাবণ রিজিড হয়ে গেছিল বলেই আজকে কিন্তু এই ঘটনাটা ঘটলো। কিন্তু অলওয়েজ বি ইলাস্টিক কি আছে খুব ভালো করে দেখুন। হনুমানজি যখনই তার প্রয়োজন পড়েছে তিনি তার কি করেছেন, আকার বড় ছোট করেছেন।
আপনারা খুব ভালো করে দেখবেন যখন তিনি সীতা মার কাছে গিয়ে পৌঁছালেন তখন রাবণ কিন্তু সীতা মাকে থ্রেটনিং করছিল যে 1 মাসের মধ্যে যদি হ্যাঁ না বলো তাহলে কিন্তু তোমার মাথা কেটে ফেলবো ইত্যাদি ইত্যাদি। উনি হনুমানজি তখন প্রেজেন্স ছিলেন এবং খুব ছোট আকার ধারণ করে তিনি গাছের উপর বসে রাবণের সেই হম্বিতম্বিটা শুনছিলেন। তারপরে যেই রাবণ চলে গেলেন তখন তিনি মা সীতার সামনে এসে পৌঁছালেন এবং সেই আংটিটা যেটা স্বয়ং ভগবান রাম তাকে দিয়েছিলেন সেই আংটিটা তিনি মা সীতাকে দেখিয়ে তার পরিচয় দিলেন যে তিনি রামদূত। এবং তারপরে মাকে বললেন যে আপনি কান্নাকাটি করবেন না, আপনাকে নিতে আমার মতো প্রচুর সেনা নিয়ে স্বয়ং রামচন্দ্র আসবেন। তো মা তো সন্দেহে পড়ে গেলেন যে তোমার মতো সব লোকজন নিয়ে আসবে, মানে হনুমানজি খুব ছোট ফরম্যাটে ছিলেন। তখন বুঝতে পারলেন যে না, মা সীতা ঠিক কনফিডেন্স পাচ্ছেন না ওনার ছোট চেহারা দেখে। তখন তিনি জয় শ্রীরাম বলে তার প্রকৃত রূপ পাহাড় সমান রূপ ধারণ করলেন। তা দেখে সীতার কিন্তু কনফিউশন কেটে গেছিল। তো ফার্স্ট জিনিস হচ্ছে বি ইলাস্টিক। হনুমানজির ক্যারেক্টার যদি খুব ভালো করে থাকেন, নো ভ্যানিটি, কোনো রকম অহংকার বোধ নেই বা ইয়ে নেই, এবং রিয়েলাইজেশন ছিল যে আমরা এটা করতে পারবো। সেই প্রথম দিন থেকে মা সীতাকে তিনি বলেছিলেন আপনি চিন্তা করবেন না, কিছু সময় ওয়েট করুন, আপনাকে অবশ্যই আমরা এখান থেকে নিয়ে চলে যাব। ফ্লেক্সিবল হয়েছিলেন। তো এই জিনিসটা যখন তার দরকার পড়েছে তিনি তার আকার বড় করেছেন, যখন আকার দরকার পড়েছে ছোট করেছেন। তো ফ্লেক্সিবল, তো বি ইলাস্টিক ইন আওয়ার লাইফ। আমাদের লাইফে যদি আমরা ইলাস্টিক থাকি, রিজিড না থাকি, তাহলে কিন্তু আমাদের সাকসেস থাকবে হাতের মুঠোর মধ্যে। চলে আসছি সেকেন্ড পয়েন্ট বা গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা হচ্ছে প্রেজেন্স অফ মাইন্ড। খুব ভালো করে দেখুন, যখন বালিকে বধ করার পর স্বয়ং ভগবান রাম অনেক দিন সুগ্রীবকে বলেছিলেন যে এবার মা সীতার খবর আনতে যেতে হবে। সুগ্রীব সেটা 1 মাস ধরে ভুলেই গেলেন, তিনি এত ভোগ বিলাসে ডুবে গেলেন। তো একদিন রামের মতো একজন মানে ঠান্ডা পেশেন্স ধৈর্যশীল পুরুষ বললেন যে বালিরকে যে তীর দিয়ে আমি বধ করেছি সেই তীর কিন্তু আমার কাছে আরও রয়েছে, আমি ওইটা তীর দিয়েই সুগ্রীবকে বধ করব। এই কথা শুনে লক্ষ্মণ তো ভীষণ রেগে মেগে চলে গেলেন হচ্ছে একদম কিষ্কিন্ধায় গিয়ে সুগ্রীবকে দেখার সঙ্গে সঙ্গে বান ফান নিয়ে মারার জন্য রেডি। তখন সুগ্রীব আর কি বলবেন ভাবছেন, তখন সংকট মোচন হনুমানজিকে তার সামনে পাঠালেন। সংকট মোচন হনুমানজি তখন তার প্রেজেন্স অফ মাইন্ডের পরিচয় দিয়েছিলেন। কীরকমভাবে দেখুন, খুব ভালোভাবে। তিনি প্রথমেই লক্ষ্মণের চরণ বন্দনা করলেন এবং চরণ বন্দনা করে তিনি রামের গুণগান গাওয়া শুরু করলেন। এবং তিনি খুব ভালো করে জানতেন যে এই পজিশানে লক্ষ্মণের পক্ষে ওই তীর চালানো কখনোই সম্ভব হবে না যতক্ষণ না রামের গুণগান শেষ হচ্ছে এবং পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। কেননা কি, রাগকে যদি তৎক্ষণাৎ ওই রাগের ব্যাপারে ধোঁয়া না দিয়ে যদি স্থির করে দেওয়া যায় তাহলে সেই রাগ ঠান্ডা হয়ে যায়। ঠিক ঘটনাটা ঘটেও ছিল তাই, যে লক্ষ্মণ কিন্তু এই ঘটনার পর ঠান্ডা হয়ে গেছিলেন এবং সুগ্রীবকে বলে হনুমানজিকে একদম লঙ্কাতে মায়ের খোঁজ নিতে পাঠিয়ে দিয়েছিলেন। তো প্রেজেন্স অফ মাইন্ড একদম সাংঘাতিক গুরুত্বপূর্ণ। প্রেজেন্স অফ মাইন্ড আমাদের ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন যে রেলে চাকরি পেতে গেলেও প্রেজেন্স অফ মাইন্ডের উপর পরীক্ষা নেওয়া হয়। তো প্রেজেন্স অফ মাইন্ড যার যার খুব বেশি, তো জেনে রাখবেন তাদের সাকসেস একদম হাতের মুঠোর মধ্যে। সেরকম হনুমানজিরও প্রেজেন্স অফ মাইন্ড হচ্ছে অসাধারণ। সেই কারণে আজকে তিনি কিন্তু একজন দাস থেকে ভগবান হতে পেরেছেন। চলে আসছি 3 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, রিমেন আনফেয়ার। কখনো ভীত হবেন না। মানুষের জীবনে প্রচুর জিনিস থাকে, যেমন হচ্ছে আমাদের ষড়রিপু, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, অনেক কিছু বলা হয়। কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বড় বিপজ্জনক জিনিস হচ্ছে ভয়। আমরা কোনো জিনিস করতে সবচেয়ে বড় আমাদের প্রবলেম কি জানেন তো, ভয়। যে এটা করব, এটা করতে গিয়ে যদি আমাকে ফেস করতে হয় এটা, আমি যে এটা করব আমাকে যদি ফেস করতে হয় এটা, ভয়ের থেকে আমরা পিছিয়ে যাই। কিন্তু আজকে হনুমানজিকে দেখুন, পরিষ্কার কথা, তাকে কোনোদিন কোনো ফিয়ার ছুতে পারেনি। আজকে তিনি রাবণের
অশোক বাটিকায় ঢুকে তিনি কি করেছেন, পুরো গাছ থেকে বাটিকা ধ্বংস করে দিয়েছেন, রাবণের পুত্র অক্ষয় কুমারকে মেরে ফেলেছেন, ইন্দ্রজিৎ তাকে বন্দি করে নিয়ে গেছে রাবণের সামনে দাঁড়িয়ে, যেখানে দেবতারা কাঁপতেন তখনকার দিনে, সেখানে দাঁড়িয়ে তিনি হাসছেন। রাবণ তো বুঝতেই পারছে না যে কাকে ধরে নিয়ে এসছে, পাগলা নাকি কি, যে সম্পূর্ণ একবারে হাসছে। জেনারেলি দেখবেন আপনারা বাচ্চারা কি করে, বাচ্চারা অনেক সময় সাপ ধরে পড়ে, কখনো বাঘের দিকে হাত বাড়ায়, কি সে তার শক্তি সম্বন্ধে জানে না যে বাঘ বা সাপ বা কিছু তাকে কি করতে পারে, কেননা কি তার মধ্যে সেই সেন্সটা আসে না। কিন্তু হনুমানজি জানতেন যে রাবণ কি করতে পারে, তা সত্ত্বেও তার কিন্তু ফিয়ারনেস বলে কিছু ছিল না। এখন যখন রাবণ তাকে বলছে, জানো হনুমান, তোমাকে দেখছে হচ্ছে স্বয়ং যম, তোমার পাশে দাঁড়িয়ে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। বলছে হনুমান বলছে একদম ঠিক বলেছেন, জোন আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে, কিন্তু দেখছেন হচ্ছে আপনাকে। দেখে বলছেনটা কি, যে এখনই কি মামলা খতম করে দেবো নাকি না একটু টাইম দেবো? তো আমি বলছি যে মামলা খতম করতে একটু টাইম দিন, কেননা আমি দেখি যদি বুঝিয়ে সুঝিয়ে বোঝানো যায় যে রাম প্রভুর কাছে যদি উনি আত্মসমর্পণ করে দেন, তাহলে তো প্রভু ওনার প্রাণ ফেরত দিয়ে দেবেন। যদি না হয় তখন ব্যাপারটা দেখা যাবে। তো বুঝতেই পারছেন কনফিডেন্স লেভেল কি লেভেলের আছে, কি পরিমাণ তার কি বলবো আনফেয়ারনেস রয়েছে, যে ভয় বলে কোনো জিনিস তার মধ্যে কাজ করছে না। তো চলে আসছি লাস্ট পয়েন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে লাস্ট পয়েন্ট হচ্ছে কিপ অলওয়েজ হ্যাপি। আপনারা প্রত্যেকটা চরিত্র দেখবেন রামায়ণের, একমাত্র হনুমান চরিত্র ছাড়া কাউকে অলওয়েজ হ্যাপি দেখবেন না। স্বয়ং রাম প্রভুকেও দেখবেন সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা চিন্তা পুনি, সীতা বিনা আমি যেন মণিহারা পণি, অল টাইম তিনি কাঁদছেন। তো সীতা দেবীও রামচন্দ্রের বিগ্রহে কাঁদছেন, ভরত স্বয়ং কৈকেয়ী মাকে দোষারোপ করে কান্নাকাটি করছে, দাদাকে পাঠিয়ে দিয়েছ বনে 14 বছরের জন্য। দশরথ তো অনুতাপ করে মারাই গেলেন। রাম প্রভুর মা কৌশল্যা থেকে সুমিত্রা থেকে সবাই কান্নাকাটি করছেন। রাবণেরও একই রকম অবস্থা, এই ছেলে মারা যাচ্ছে, হচ্ছে কান্নাকাটি করছে। একমাত্র টোটাল রামচরিত মানুষ যদি আপনারা খুলে দেখেন, একমাত্র হনুমানজি বি অলওয়েজ হ্যাপি, কখনোই তাকে কিন্তু কোনো পরিস্থিতিতেই কান্নাকাটি কোনো কিছু করতে দেখা যায়নি। তিনি কি করেছেন, আজকে আমাকে এই টাস্কটা অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, আমি এই অ্যাসাইনমেন্টটা অ্যাট এনি কস্ট হ্যাপি অনুযায়ী পূর্ণ করে দেবো। তো এই জায়গাটা যদি উনি করতে পেরেছেন, তারপর কি হয়েছে, যখন আপনি পুরোপুরি হ্যাপি থাকবেন, আপনার পক্ষে কিন্তু সম্ভব হবে নিজেকে 100% নিজের সম্বন্ধে দেওয়া এবং 100% ভাবে নিজের সম্পূর্ণ কাজটা করা। তাহলে বন্ধুরা, আজকে যারা দেখলেন ছিলেন আমার সাথে, তারাই দেখলেন কেস স্টাডিতে আজকে হনুমানজি ছিলেন, যে লাইফ চেঞ্জিং লেসেন। 4টে পয়েন্ট বললাম, যে এই 4টে পয়েন্ট যদি আমার মধ্যে একটা আমাদের জীবনে ভালোভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, আমাদের জীবন কিন্তু সাকসেসফুল এবং ধন্যময় হয়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। কেমন লাগলো ভিডিও, আপনাদের লাইফে কোন পয়েন্টটাকে আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন, অবশ্যই আমাকে লিখে জানান। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। খুব ভালো থাকবেন, নমস্কার।